সেদিন সে রাত্রিও কেটে গেল। শঙ্কর এখন দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে। যদি তাকে প্রাণ নিয়ে এ ভীষণ অরণ্য থেকে উদ্ধার পেতে হয় তবে তাকে ভয় পেলে চলবে না। দুদিন সে কোথাও না গিয়ে তাঁবুতে বসে মন স্থির করে ভাববার চেষ্টা করল সে এখন কি করবে। হঠাৎ তার মনে হলো আলভারেজের সেই কথাটা, সলসবেরি। এখান থেকে পূর্ব দক্ষিণ কোণে আন্দাজ 500-600 মাইল। সলসবেরি, দক্ষিণ রোডেসিয়ার রাজধানী সলসবেরি। যে করে হোক পৌঁছতেই হবে তাকে সলসবেরিতে। সে এখন অনেক দিন বাঁচবে, তার জন্মকুষ্ঠিতে লেখা আছে। এ জায়গায় বেঘোরে সে মরবে না। শঙ্কর ম্যাপগুলো খুব ভালো করে দেখল। পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ, 1873 সালের রয়্যাল মেরিন সার্ভের তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপ ডি ফিলিপের ম্যাপ। এ বাদে আলভারেজের হাতে আঁকা ও জিম কাটারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া নকশা। আলভারেজ বেঁচে থাকতে সে এইসব ম্যাপ বুঝতে একবারও ভালো করে চেষ্টা করেনি। এখন এদের বোঝার ওপর তার অবস্থিতি বিন্দুর দিক নির্ণয় করতে হবে। রিক্টার্সভিল অরণ্যের এক গোলকধাঁধা থেকে তাকে উদ্ধার পেতে হবে, সবই এই ম্যাপগুলির সাহায্যে। অনেক দেখভার শোনবার পরে ও বুঝতে পারল এই অরণ্যে পর্বতমালা সম্বন্ধে কোনো ম্যাপই বিশেষ কিছু দেওয়া নেই, এক আলভারেজের ও জিম কাটারের খসড়া ম্যাপখানা ছাড়া। তাও এত সংক্ষিপ্ত এবং তাতে এত সাংকেতিক ও গুপ্ত চিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্বোধ্য। কারণ এদের সবসময়ই ভয় ছিল যে ম্যাপে অপরের হাতে পড়লে পাছে আর কেউ ওদের ধনে ভাগ বসায়। চতুর্থ দিন শঙ্কর সেই স্থান পরিত্যাগ করে আন্দাজ মতো পূব দিকে রওনা হলো। যাবার আগে কিছু ফুলের মালা গেঁথে আলভারেজের সমাধির উপর অর্পণ করল। বুশক্রাফট বলে একটা জিনিস আছে। সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যানীর মধ্যে ভ্রমণ করবার সময় এ বিদ্যা জানা না থাকলে ভীষণ বিপদ অবশ্যম্ভাবী। আলভারেজের সঙ্গে এতদিন ঘোরাঘুরি করার ফলে শঙ্কর কিছু কিছু বুশক্রাফট শিখে নিয়েছিল। তবুও তার মনে সন্দেহ হলো, এই একা বন একা একা পাড়ি দেবার যোগ্যতা সে কি অর্জন করেছে? শুধু ভাগ্যের ওপর নির্ভর করে তাকে চলতে হবে। ভাগ্য ভালো হয় বন পার হতে পারে, ভাগ্য প্রসন্ন না হয় তো মৃত্যু। 2-3টে ছোট ছোট পাহাড় সে পার হয়ে চলল। বন কখনো গভীর কখনো পাতলা, কিন্তু বৃহৎ বৃহৎ বনস্পতির আর শেষ নেই। শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্তসীমা পৌঁছানো গিয়েছে, কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্ট বা টুসক ঘাস জন্মায় না। কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে, শুধুই বনস্পতি আর নিচু বনঝোপ। প্রথম দিন শেষ হলো এই নিবিড়তর অরণ্যের মধ্যে। শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল। কেবল আলভারেজের ম্যানকিলার রাইফেলটা, অনেকগুলো টোটা, জলের বোতল, টর্চ, ম্যাপগুলো, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও সামান্য কিছু ঔষধ সঙ্গে নিয়েছিল। আর নিয়েছিল একটা দড়ির দোলনা। তাঁবুটা যদিও খুব হালকা, কিন্তু তা সে বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলেই এসেছে। দুটো গাছের ডালে মাটি থেকে অনেকটা উঁচুতে সে দড়ির দোলনা টাঙালে এবং হিংস্র জন্তুর ভয়ে গাছতলায় আগুন জ্বালালে। দোলনায় শুয়ে বন্দুক হাতে জেগেই রইল, কারণ ঘুম অসম্ভব। একে ভয়ানক মশা, তার উপর সন্ধ্যার পর থেকেই গাছতলায় কিছু দূর দিয়ে একটা চিতাবাঘ যাতায়াত শুরু করলো। গভীর অন্ধকার
তার চোখ জ্বলে যেন দুটো আগুনের ভাঁটা শঙ্করের টর্চের আলো ফেলে পালিয়ে যায়, আবার আধ ঘন্টা পরে ঠিক সেইখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকে। শঙ্করের ভয় হলো, ঘুমিয়ে পড়লে হয়তোবা লাফ দিয়ে দোলনায় উঠে আক্রমণ করবে। চিতাবাঘ অতি ধূর্ত জানোয়ার, কাজেই শঙ্করের চোখের পাতা বোঝা অসম্ভব। তার উপর চারিধারে নানা বন্য জন্তুর রব। একবার একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ কাছেই কোথাও একদল বালক বালিকার খিলখিল হাসির রবে তন্দ্রা ছুটে গিয়ে ও চমকে জেগে উঠল। ছেলেমেয়েরা হাসে কোথায়? এই জনমানবহীন অরণ্যে বালক বালিকাদের যাতায়াত করা বা এত রাত্রে হাসা উচিত নয় তো। পরক্ষণেই তার মনে পড়ল এক জাতীয় বেবুনের ডাক ঠিক ছেলেপুলের হাসির মতো শোনায়। আলভারেজ একবার গল্প করেছিল। প্রভাতে সে গাছ থেকে নেমে রওনা হলো। বৈমানিকেরা যাকে বলে ফ্লাইং ব্লাইন্ড, সে সেইভাবে বনের মধ্য দিয়ে চলেছে, সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে, দু চোখ বুজে। এই দুদিন চলেই সে সম্পূর্ণভাবে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে, আর তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জ্ঞান নেই। সে বুঝল কোনো মহারণ্যে দিক ঠিক করে চলা কি ভীষণ কঠিন ব্যাপার। তোমার চারিপাশে সবসময়ই গাছের গুঁড়ি, অগণিত অজস্র, তার লেখাজোখা নেই। তোমার মাথার উপর সব সময় ডালপালা লতা পাতায় চন্দ্রাতপ, নক্ষত্র চন্দ্র সূর্য দৃষ্টিগোচর হয় না, সূর্যের আলো কম, সব সময় যেন গোধূলি। ক্রোশের পর ক্রোশ যাও, ওই একই ব্যাপার। এদিকে কম্পাস অকেজো, কি করে ঠিক করা যায়? পঞ্চম দিনে একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্য থামল। কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ, একটা ক্ষীণ জলস্রোত গুহার ভিতর থেকে বেরিয়ে বনের মধ্যে এঁকে বেঁকে অদৃশ্য হচ্ছে। অত বড় গুহা কখনো না দেখার দরুন একটা কৌতূহলের বশবর্তী হয়েই সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকল। গুহার মুখে খানিকটা আলো, ভেতরে বড় অন্ধকার। টর্চ জেলে সন্তর্পণে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন এক জায়গায় এসে পৌঁছল যেখানে ডাইনে বাঁয়ে আর দুটো মুখ। ওপরের দিকে টর্চ উঠিয়ে দেখল ছাদটা অনেকটা উঁচু। সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বনেটের সরু মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাল লণ্ঠনের মতো ঝুলছে। গুহার দেওয়ালগুলো ভিজে, গা বেয়ে অনেক জায়গায় জল খুব ক্ষীণ ধারায় ঝরে পড়ছে। শঙ্কর ডাইনের গুহায় ঢুকল। সেটা ঢুকবার সময় সরু, কিন্তু ক্রমশ প্রশস্ত হয়ে গিয়েছে। গায়ে পাথর না, ভিজে মাটি। টর্চের আলোয় ওর মনে হলো গুহাটার ত্রিভুজাকৃতি। ত্রিভুজের ভূমির এক কোণে আর একটা গুহামুখ। সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখল যেন দুধারে পাথরের উঁচু দেয়ালগুলো একটা সংকীর্ণ গলির মতো হয়ে মধ্যে এসেছে। গলিটা আঁকা বাঁকা, একবার ডাইনে একবার বাঁয়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে। শঙ্কর অনেক দূরে চলে গেল গলিটা ধরে। ঘন্টা দুই এতে কাটল। তারপর সে ভাবল এবার ফেরা যাক, কিন্তু ফিরতে গিয়ে সে আর কিছুতেই সেই ত্রিভুজাকৃতি গুহাটা খুঁজে পেল না। কেন? এই এত সেই গুহা থেকেই সেই সরু গুহাটা বেরিয়েছে। সরু গুহা তো শেষ হয়েই গেল, তবু সে ত্রিভুজ গুহা কই? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শঙ্করের হঠাৎ কেমন আতঙ্ক উপস্থিত হলো। সে গুহার পথ হারিয়ে ফেলেনি তো? সর্বনাশ! সে বসে আতঙ্ক দূর করবার চেষ্টা করল। ভাবল, না, ভয় পেলে চলবে না। স্থির বুদ্ধি ভিন্ন এ বিপদ থেকে উদ্ধারের উপায় নেই। মনে পড়ল আলভারেজ তাকে বলে দিয়েছিল অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হবার সময় পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে যায়।
যাতে আবার সেই চিহ্ন ধরে ফিরতে পারে। এই উপদেশ সে ভুলে গিয়েছিল। এখন উপায়? টর্চের আলো জ্বলতে তার আর ভরসা হচ্ছে না। যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায়। গুহার মধ্যে অন্ধকার সূচিভেদ্য। সেই দুর্নিরীক্ষ অন্ধকারে এক পা অগ্রসর হওয়া অসম্ভব। পথ খুঁজে বার করা তো দূরের কথা। সারা দিন কেটে গেল। ঘড়িতে সন্ধে 7টা। এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ। ভীষণ গুমোট গুহার মধ্যে। তাছাড়া পানীয় জল নেই। পাথরের দেওয়াল বেয়ে যে জল চুঁয়ে পড়ছে তার আস্বাদ কষা, খাড়, ঈষৎ লোনা। তার পরিমাণও বেশি না। জিভ দিয়ে চেটে খেতে হয় দেওয়ালের গা থেকে। বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়ই। 7:30 বাজল। 8টা, 9টা, 10টা। শঙ্কর তখন পথ হাতড়াচ্ছে। টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা 3টে থেকে। এবার সে এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয়ে আরও উন্মাদের মতো হয়ে উঠল। এই আলো যতক্ষণ তার প্রাণের ভরসাও ততক্ষণ। নতুবা এই রৌরব নরকের মতো গুহা অন্ধকারে পথ খুঁজে পাবার কোনো আশা নেই। স্বয়ং আলভারেজও পারত না। টর্চ নিভিয়ে ও চুপ করে একখানা পাথরের উপর বসে রইল। এ থেকে উদ্ধার পাওয়া যেতেও পারত যদি আলো থাকতো। কিন্তু অন্ধকারে সে কি করে এখন? একবার ভাবল রাত্রিটা কাটুক না, দেখা যাবে এখন। পরক্ষণেই মনে হলো তাতে আর কি সুবিধা হবে, এখানে দিন রাত্রি সমান। অন্ধকারেই সে দেওয়াল ধরে ধরে চলতে লাগলো। হায় হায়, কেন গুহায় ঢুকবার সময় দুটো নতুন ব্যাটারি সঙ্গে নেয়নি, অন্তত একটা দেশলাই। ঘড়ি হিসেবে সকাল হলো। গুহার চির অন্ধকার আলো জ্বলল না। ক্ষুধা তৃষ্ণায় শরীর অবসন্ন হয়ে আসছে ওর। বোধহয় এই গুহার অন্ধকারে ও সমাধি অদৃষ্টে লেখা আছে। দিনের আলো আর দেখতে হবে না। আলভারেজের বলি গ্রহণ করে আফ্রিকার রক্ততৃষ্ণা মেটেনি, তাকেও চায়। 3 দিন 3 রাত্রি কেটে গেল। শঙ্কর জুতোর শুকতলা চিবিয়ে খেয়েছে। একটা আরশোলা কি ইঁদুর কি কাঁকড়া বিছে কোনো জীব নেই সেই গুহার মধ্যে যে সে ধরে খায়। মাথা ক্রমশ অপ্রকৃতস্থ হয়ে আসছে। আর জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটছে। কেবল এইটুকু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে এই গুহা থেকে যে করে হোক বেরোতেই হবে, দিনের আলোর মুখ দেখতেই হবে। তাই সে অবসন্ন নির্জীব দেহ অন্ধকার হাতড়ে হাতড়ে বেড়াচ্ছে। হয়তো মরণের পূর্ব পর্যন্ত এই রকমই হাতড়াবে। একবার সে অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পরে সে জেগে উঠল তা সে জানে না। দিন রাত্রি, ঘণ্টা, ঘড়ি, দণ্ড, পল মুছে গিয়েছে এই ঘোর অন্ধকারে। হয়তোবা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে, কে জানে। ঘুমাবার পরে সে যেন একটু বল পেল। আবার উঠল, আবার চলল। আলভারেজের শিষ্য সে। নিশ্চেষ্টভাবে হাত পা কোলে বসে কখনোই মরবে না। সে পথ খুঁজবে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে। আশ্চর্য, সেই নদীটাই বা কোথায় গেল? অন্ধকারের গুহার মধ্যে গোলকধাঁধায় ঘোরবার সময় জলধারাকে সে কোথায় হারিয়ে ফেলেছে। নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়া যেতে পারে, কারণ তার এক মুখ যেদিকেই থাকে সেই মুখে গুহার বাইরে। কিন্তু নদী তো দূরের কথা, একটা ক্ষীণ অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আজ 3 দিন পরিচয় নেই। জলের অভাবে শঙ্কর মরতে বসেছে। কথা লোনা বিশ্বাস জল চেটে চেটে তার জিভ ফুলে উঠেছে। তৃষ্ণা তাতে বেড়েছে, ছাড়া কমেনি। পাথরের দেওয়াল হাতড়ে শঙ্কর খুঁজতে লাগলো ভিজে দেওয়ালের গায়ে কোথাও শ্যাওলা জন্মেছে কিনা, খেয়ে প্রাণ বাঁচাবে। না, তাও নেই। পাথরের দেওয়াল সর্বত্র অনাবৃত। মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বনেটের পাতলা সর পড়েছে।
একটা ব্যাঙের ছাতা কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই। সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না। আরও একদিন কেটে রাত এলো। এত ঘোরাঘুরি করে কিছু সুবিধে হচ্ছে বলে তো বোধ হয় না। ওর মনে হতাশা ঘনিয়ে আসছে। আরও সে কি চলবে? কতক্ষণ চলবে? এতে কোনো ফল নেই, এ চলার শেষ নেই। কোথায় সে চলেছে এই গাঢ় নিকপ কৃষ্ণ অন্ধকারে, এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে? ওহ, কি ভয়ানক অন্ধকার আর কি ভয়ানক নিস্তব্ধতা! পৃথিবী যেন মরে গিয়েছে। সৃষ্টি শেষের প্রলয়ের সোমসূর্য নিভে গিয়েছে। এই মৃত জনহীন শব্দহীন সময়হীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে। আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়, কিংবা হয়তো অজ্ঞান হয়ে পড়ে থাকবে। মোটের উপর যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে রাত 12টা, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করলো। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেওয়াল পড়ল। তার রাস্তা যেন আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটিবার মাত্র জ্বালিয়ে সে দেখল, যে দেওয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ ধরে দেওয়ালটা আড়াআড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে। হঠাৎ সে কান খাড়া করল। অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক জলের শব্দই বটে। কুলুকুলু কুলুকুলু ঝর্ণা ধারার শব্দ, যেন পাথরের নুড়ির উপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বয়ে চলেছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে এই পাথরের দেওয়ালের ওপারে। দেওয়ালে কান পেতে শুনে ও সে ধারণা আরও বদ্ধমূল হলো। দেওয়াল ফুঁড়ে যাবার উপযুক্ত ফাঁক আছে কিনা। টর্চের রাঙা আলোয় সন্ধান করতে করতে সে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেল। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তর্পণে উপরের দিকে হাত দিয়ে বুঝল সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিল। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করল। এ ধরনের নির্ঝরের স্রোতের উজানের দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিভিয়ে সেই মহানিবিড় অন্ধকার পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলেছে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে। এক জায়গায় যেন সেটা 3-4টে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিক ওদিকে চলে গিয়েছে ওর মনে হলো। সেখানে এসে সে দিশেহারা হয়ে পড়ল। টর্চ জেলে দেখল স্রোত নানামুখী। আলভারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন না রেখে গেলে এখানে আবার গোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা। নিচু হয়ে চিহ্ন রেখে যাবার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখল স্বচ্ছ নির্মল জলধারার এপারে ওপারে দুপারেই এ ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। সেই ধরনের পাথরের নুড়ির উপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলো নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখাটা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিকটা গিয়ে অনেকগুলো ফেকরি বেরিয়েছে। প্রত্যেক সংযোগস্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করলো। অনেকগুলো স্রোত শাখা আবার ঘুরে শঙ্কর যেদিকে এসেছিল সেদিকেই যেন ঘুরে এলো। পথে চিহ্ন না রেখেই শঙ্করের মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় এলো। এবার শঙ্করের পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই ও আলো জেলে দেখল জলের ধারে এক প্রকাণ্ডকায় অজগর পাইথন কুণ্ডলি পাকিয়ে আছে। পাইথন
ওর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কড়ির দানার মতো চোখ চাইতেই টর্চের আলোয় দিশেহারা হয়ে গেল। নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সর্প অতি ভয়ানক জন্তু। বাঘ সিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে, অজগর সর্পের নাগপাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটিবার লেজ ছুঁড়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় করছিল। কি জানি আবার কোথায় কোন পাইথন সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। দুটো তিনটে স্রোতশাখা পরীক্ষা করে দেখবার পরে ও তার কৃত চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো। প্রধান সংযোগস্থলে ও নুড়ি দিয়ে একটা ক্রুশ চিহ্ন করে রেখে গিয়েছিল। এবার ওরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখলো সেও সোজা মুখে যায়নি, তারও নানা ফেকরি বেরিয়েছে কিছু দূরে গিয়েই। এক এক জায়গায় গুহার ছাদ এত নিচু হয়ে নেমে এসেছে যে কুঁজো হয়ে কোথাও বা মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারল গুহাটা এখানে ত্রিভুজাকৃতি। সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার করতে না পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল। একটু পরেই দেখল বহু দূর থেকে যেন অন্ধকারের ফ্রেমে আঁটা কয়েকটি নক্ষত্র জ্বলছে গুহার মুখ। আর ভয় নেই, এ যাত্রার মতো সে বেঁচে গেল।